গণেশচন্দ্র মণ্ডল একটা ইতিহাস তৈরি করে, 15 বছরের ইতিহাস তৈরি করে। এলাকার জায়গায় জায়গায় রাজপাট বিস্তার করে রেখেছেন এই গণেশচন্দ্র মণ্ডল। কোটি কোটি টাকার সম্পত্তি, 10 কোটি টাকার ওপরের সম্পত্তি। একটা তেরপল যদি চাই বলবে নেই, রাস্তাটা হবে বলে রাস্তা পাস হয়নি, কল যদি আসে বলবে কল পাস হয়নি, রাস্তা কল কোনো কিছু আমাদের এখানে হয়। যেদিন আর দেয় আমরা কি করব, বললেও কথা কান দেয় না তো। স্কুলের টিএমসি জামানা থেকে একটা কোনো কাজই হয় যা সম্পূর্ণ বামপন আমাদের কাজ আছে। ব্যালট বক্স নিয়ে এসে ভোটের যে বক্সটা হয় ওই বক্সটা নিয়ে এসে বলেছিল যে কোনখানে ভোট দেবেন। আচ্ছা, যারা যারা বিজেপি দেখিয়েছে তো তাদেরকে জোর করে ধরে বলে দেওয়া হয়েছিল যে এটা না, নিচেরটাতে টিএমসি তৃণমূল। বাড়িটা দেখতে পাচ্ছেন তো, এই বাড়িটা গণেশচন্দ্র মণ্ডলের বাড়ি। কুলতলির জয়নগর কুলতলি থেকে যখন আপনি এগিয়ে আসবেন এবং এই এলাকায় প্রবেশ করবেন, তখন আপনি কাউকে যদি জিজ্ঞেস করেন গণেশচন্দ্র মণ্ডলের বাড়ি কোথায়, জামতলা বাজার থেকে সবাই একটাই কথা বলেন যে সব থেকে বড় বাড়িটা যার সেটাই গণেশচন্দ্র মণ্ডল। অভিযোগ জমা পড়েছিল সিবিআই দপ্তরে। বিজেপির অভিযোগ ছিল যে এই কুলতলি এলাকার যিনি বিধায়ক 2 বছরের মধ্যে মাত্র, অর্থাৎ 2021 সালে যখন তিনি শপথ গ্রহণ করেন, তারপর 2 বছরের মধ্যে কি করে কোটি কোটি টাকার সম্পত্তি হতে পারে। আমার হাতে গণেশচন্দ্র মণ্ডলের সম্পত্তির খতিয়ান রয়েছে, কিছুটা আপনাদেরকে বলি। এই যে বাড়িটা দেখছেন, এই বাড়িটায় চারিদিকে সিসিটিভি লাগানো, এমনকি চারিদিকে প্রাচীর দেওয়া। আমরা যেই এখন কথা বলতে যাচ্ছি তার আগেও এখানকার যারা নিরাপত্তা রক্ষী আছে, অর্থাৎ সো কল্ড দাদা, তারা এসে আমাদের প্রশ্ন করছেন যে এখানে আমরা কেন কাজ করতে এসেছি, অর্থাৎ এখানে নিরাপত্তা রক্ষীতে ঘেরা এই বাড়ি। তার সঙ্গে আসি, এই যে বাড়ি সিসিটিভি লাগানো তো রয়েছেই, তারই সঙ্গে এর নাম নবান্ন। নবান্ন অর্থাৎ কুলতলির নবান্ন। পুরো বিষয়টা আপনাদেরকে খুলে বলি। আনুমানিক মূল্য 6 কোটি টাকা। এমনকি অভিযোগ আছে যে মাটির তলায় এখানে গোপন ঘরও রয়েছে। উন্নত মানের ডেকোরেটিং। আপনাকে বাড়িটাকে একবার দেখাতে বলবো। এখান থেকে বাড়িটা বিস্তৃত অঞ্চল জুড়ে এবং তার সংলগ্ন যে জমিগুলি রয়েছে, এখানকার মানুষদের অভিযোগ যে এখানকার অর্ধেক জমি এই গণেশচন্দ্র মণ্ডল দখল করে রেখেছেন। তার সংলগ্ন যে পার্টি অফিস, সেখানেরও পেছনের একটি জমি একেবারে দখল করে রাখা। এবং বিজেপি ক্ষমতায় আসার পর থেকে এই পার্টি অফিস এখানে একেবারে বন্ধ হয়ে পড়ে রয়েছে, একেবারে ভয়ের কারণে বন্ধ হয়ে পড়ে রয়েছে। আরও কতগুলো হিসেব আপনাদেরকে খতিয়ান দিচ্ছি। 4 চাকার গাড়ি রয়েছে, 4 হুইলার 3টি, সেখানে জেসিবি রয়েছে 2টি, ইটভাটা নিজস্ব 2টি এবং মোটর সাইকেলের পরিমাণ 2টি, মাছের আড়ত 1টি, মাছের ভেড়ি 3টি। বর্তমানে এই 2024 সালে আমতলা পার্টি অফিসের পাশে 3.5 বিঘা জায়গা 2,70,00,000 টাকায় কেনা। একই সঙ্গে আরও বিভিন্ন খতিয়ান এখানে রয়েছে। এই যে এত সম্পত্তি, আমি আসার পর থেকে দেখলাম এই গণেশচন্দ্র মণ্ডলের নামে বিভিন্ন জমি এখানে। হ্যাঁ, গণেশচন্দ্র মণ্ডলের নামে কোটি কোটি টাকা তজরূপ কিংবা এই যে জমি জমা যে ওই সব কিনেছে, সব কোনো ভুয়া দলিল, সব মিথ্যা প্রতারণা। সব গণেশচন্দ্র মণ্ডল মানে গণেশচন্দ্র মণ্ডলের কথা বলতে গেলে শেষ হবে না। যা মানে মানে প্রতারক একটা বললে হয়। যেমন ধরুন কি কি করেছেন এখানে এই পর্যন্ত, মানে যত জমি জমা যা কিনেছে কোনো সব ভুয়া জমি, কিংবা সমস্ত দান অনুদান যা দিয়েছে এই মানে মানুষের দেয়নি এই পর্যন্ত। কোনো মানে দেশের উন্নয়নের জন্য কিছু করেনি গণেশচন্দ্র মণ্ডল। শুধু নিজের স্বার্থে, নিজের জন্য গণেশচন্দ্র মণ্ডল এই পর্যন্ত শুধু নিজের করেছে, উন্নয়ন করেছে, পরের জন্য কিছু করেনি, বাইরের মানুষের জন্য। পিল্লাই বাড়ি, হ্যাঁ, কোটি কোটি টাকা সম্পত্তির মালিক গণেশচন্দ্র মণ্ডল। বাড়ির তলায় নাকি আবার গোপন ঘরও আছে শুনলাম। ওটা আমরা জানি না, ওরা জানি না। বাইরে যে সম্পত্তিগুলো, বাইরে কোটি কোটি টাকার সম্পত্তি, এইসব তজরূপ কিংবা এইসব যা মানুষের হুড়িয়ে নেওয়া, মানুষের এই পর্যন্ত ফাঁকি দিয়ে কী করে নেওয়া, এই পর্যন্ত। মানে জমি তো এরকম শুনেছি দখলও করে নিয়েছেন। হ্যাঁ, দখল করে নিয়েছে, জমি দখল করে নিয়েছে। বললাম তো, কাগজ নেই, সে জমির কাগজ নেই। উনি সব নিয়েছে এই জমিগুলো। মানে কুলতলির বুকেই কোটি কোটি টাকা সম্পত্তি আছে। হ্যাঁ, কুলতলির বুকে সব। আর বাইরে কি আছে সেটা আমরা জানি। বাইরে তো আরো আছে দেশে বিদেশে, সেটা আমরা জানি। আর এই কুলতলিতে ও যা করে যা কেউ এর মানে প্রমোটার সিন্ডিকেট রাজটাও সেভাবেই চলতো। হ্যাঁ,
সেইভাবে কিংবা ও মানে গণেশচন্দ্র মণ্ডল একটা ইতিহাস তৈরি করে, সবাই জানে 15 বছরের ইতিহাস তৈরি করে গণেশচন্দ্র মণ্ডল। জেনে সব ধরতেছে সবে গণেশচন্দ্র মণ্ডলের মনে হয়, আমার মনে হয় ভালো রকম এই যদি ইডি কিংবা যদি এ ভালো রকম ধরে খুব, তাতে মানে খুব ভালো হয়। সব জায়গাতে এই পর্যন্ত। ধরে আসতে পারবো ওরা শওকত মোল্লার একটা বিশাল হাতও ছিল। হ্যাঁ, শওকত মোল্লার সঙ্গে এ তো আতাত। এই শওকত, এর মাস্টার হচ্ছে শওকত মোল্লা, এর মাস্টারমশাই। শওকত মোল্লার মাস্টারমশাই ইয়ে নয়, এর মাস্টারমশাই শওকত মোল্লা। টাইম হয়ে ও ছেলে থেকে, ও থেকে শওকত মোল্লা থেকে। আর গণেশচন্দ্র মণ্ডল জাত ব্যক্তি নয়, ও একজন মানে ইয়ে কি বলবো, একটা মাগলার বললে হয়, একটা মাগলার বললে হয় গণেশচন্দ্র মণ্ডল। আমাদের এখানে মোটে রাস্তা করছে না কেউ, যার বল যে যখন যে পার্টিটা বলে হ্যাঁ করবে কিন্তু কিছু করে না, এইভাবে তো কেটে যায় বছর। জল আসে এখানে? জল না জলের ব্যবস্থা নেই। জল কই আছে? জল আছে আমাদের এখানে, টিও হলে তাই কোথাও তাও নেই, সে অনেক ছোটো ছোটো। তাহলে আপনাদের জল আনতে গেলে কত দূর যেতে হয়? হ্যাঁ সই তো ওই ওই পাড়ায় একটা প্রাইমারি স্কুল আছে, ওখান থেকে আমরা জল নিয়ে আসি। রোজ? হ্যাঁ রোজ। রোজ তো মানে পার্টি থেকে যে ব্যক্তিগত যেটা পাড়ায় জল দেওয়া হয়, কিছু পাড়া ধরে নিয়ে খাওয়া হবে, সেসব জলের ব্যবস্থা আমাদের নেই। এই তহবিলে টাকাগুলো তো আসে পার্টিতে, তহবিল বলতে মানে যেখানে টাকা বরাদ্দ হয়, আপনাদের জন্য তো টাকা আসছে, রাস্তার জন্য তো টাকা এসছে। হ্যাঁ সে তো অবশ্যই, সে তো এসছে, সে ওরা কি করছে ওরাই জানে, আমাদের তো জানি না, আমাদের যেরকম রেখেছে আমরা এরকম। এত বছর এখানে 2021 থেকে তৃণমূল, হ্যাঁ কোনো কাজ করেন না, কোনো কাজ হয় না। আমাদের এদিকে কোনো রাস্তা নেই, কোনো কল নেই। ওদের বলবে আমাদের নেই, আমরা পাই না কিছু। আমাদের হাতে এলে তবে তো আমরা তোমাদের দেবো, আমাদের নিজের হাতে পাই না। কিন্তু ওদের হাতে অলরেডি সবসময় থাকে, ওরাই নিয়ে কটাগুলো বলে আমরা এই কটা পেয়েছি, একটা ছাড়া পাইনি। এইভাবে ওরা বলে সব ওরাই নিয়ে আত্মসাৎ করে দেয়, কারোর দেয় না, কিছু করে না। ওই যখন বর্ষাকালে বৃষ্টি হয় সেই সময় যে ত্রিপল গুলো আসে, সেগুলো তো শুনলাম নাকি আসে না, পৌঁছায় কই না। না, আমার ছেলেরা পায়নি, আমার ছেলেদের কারো দেয়নি, আচ্ছা, আমার ছেলেদের কারোর দেয়নি। ত্রিপল গুলো কি পাচার হয়ে যাচ্ছে? কি করে জানবো মা, আমরা ওসব তো বলতে পারবো না, কোথায় কি হচ্ছে তো আমি তো বলতে পারবো না। আমাদের ছেলেদের দেয়নি, আমার ছেলে এই ছেলে ওখানে ওই ছেলে আছে, ও পাড়া আছে, আমার ছেলেদেরও দেয়নি ত্রিপল। আর এই যে দাদাগিরি শুনেছি আমরা সব সময়, যে ভোটের আগে পর্যন্ত এখানে মানুষজন রীতিমতো ভয়ে ছিল যে কি হবে কি না হবে, কিরকম পরিবেশ থাকতো সেই সময়টা, বা কিরকম? তখন বলতে কিরকম, যেরকম মানে জয় শ্রীরাম তো এখানে বলতেই দিত না। সবসময় ওরা মানে সবসময় আতঙ্ক, আমাদের দলে চলবে, আমরা যেটা বলবো সেটা শুনবে। হ্যাঁ, আমরা যেরকম চলবো সেরকম তোমরা চলবে, আমাদের পার্টি করো, অন্য কোনো পার্টি করা যাবে না, আমাদের পার্টি তোমাদের করতে হবে, আমাদের ভোট দিতে হবে, এরকমই বলতো। তো এই করে মানে এইভাবে পাচার করে এই ধরনের পয়সাগুলোকে নিয়ে, মানুষের পয়সা নিয়ে তো বিপুল সম্পত্তি করা হয়েছে এখানে। তা করে বলছি, তা করেছে, আমাদের না দিলেও যারা ওই এতে আছে তারাই নিয়েছে সব। জোর করে ছিনিয়ে নেওয়া যাকে বলে আর কি। তো আমাদের এখানে যখন যারা টিএমসির মূল নেতা ছিল, প্রার্থীরা ছিল, তারা সকলে এসেছিল এখানে, বাড়িতে সবাই বাড়িতে ঘুরে গেছিলো। তখন এগুলো বলেছিল যে ব্যালট বক্সটা ছিল, যে ব্যালট বক্স নিয়ে এসে, ভোটের যে বক্সটা হয় ওই বক্সটা নিয়ে এসে বলেছিল যে কোনখানে ভোট দেবেন। আচ্ছা, যারা বিজেপি দেখিয়েছে, তো তাদেরকে জোর করে ধরে বলে দেওয়া হয়েছিল যে এটা না, নিচেরটাতে টিএমসি, তৃণমূলটাকে, হ্যাঁ একদম। তো সেটাতে বলা হয়েছিল। তো তারা বলেছিল যে হ্যাঁ তোমরা বলছো যখন, ঠিক আছে আমরা টিএমসিতে দেবো। তখন তারা বলেছিল না, তোমার মুখের কথা আমরা বিশ্বাস করি না, তোমাদের যদি বিশ্বাস করানো হয় তাহলে তোমরা বাড়িতে থাকো, ভোট দিতে যাবে না। তারা এখানে এই কথা বলেছিল, যদি আমাদের লিস্ট থেকে নাম কেটে যায়, তারা ভয়েতে তারা বলেছিল তখন যে কোনো নামটাম কিছু কাটবে না, কোথাও যাবে না, দায়িত্ব আমাদের হাতে থাকবে, আমরা সমস্ত কিছু দেখে নেব। তো তারা সেই অনুযায়ী বলেছিল, তাও বলেছিল যে হ্যাঁ আমরা যাব না, আমরা বাড়িতে থাকবো। তাও তাদের কথা বিশ্বাস করেনি। তাদেরকে এটাও বলেছিল যে তোমরা গীতা ছুঁয়ে বলো যে তোমরা বাড়িতে থাকবে, আর যদি যাও তাহলে আমরা ওরকমভাবে তোমাদের ধরে নেবো যে তোমরা বিজেপি। আচ্ছা, মানে তৃণমূলকে ভোট দিতে হবে, যদি ওদেরকে বাড়িতে থাকতে হলে তাহলে ভোটগুলো কে দেবে? ছাপ্পা সব এগুলি অ্যাকচুয়ালি এগুলো ওরাই করেছে। এবার ছাপ্পা করবে কি না করবে সেটা আমি বলতে পারবো না। এবার তারা যেগুলো বলেছিল সেগুলো আমি বললাম গীতা ছুঁয়ে বলতে হবে যে তুমি তৃণমূলকেই ভোট দেবে, আর নয়তো তুমি বাড়িতে থাকবো, একদম।
15 বছর ধরে দেখে আসছি, ছোট থেকে দেখে আসছি। এই রাস্তা একসময় মাটির ছিল, মাটি থেকে ভাঙা টুকরো হয়েছে, ইটের খোঁচা টুকরো, সেখান থেকে এখন ইট। সেই ইটের থেকে এখন যে দুর্লভ যে অবস্থা, তাদেরকে প্রত্যেকবারে বলা হচ্ছে ভোটের আগে, তারা এমনভাবে বলছে তারা যেন বাড়ির ফ্যামিলি। তারা এমনভাবে বলছে যে তারা বাড়ির ফ্যামিলি, আমাদের বাড়িতে থাকে তারা। এমন করে বলছেন, আপনি আমার মা হন, আপনি আমার দিদি হন, আপনি আমার দাদা হন, এমন করে বলছেন যেন আমার বাড়ির কেউ। কিন্তু ভোটের পরে যখন আসছে, যখন এই ইলেকশন ধরো আমরা বিজেপিটা জিতেছি, এবার যখন টিএমসি ছিল তখন ওইভাবে বলে তারা ভোট নিত। কিন্তু জেতার পর তারা কাউকে চিনতো না, কাউকেই চিনতো না, একজন বলতেও কাউকে চিনতো না যে তুমি কে। হ্যাঁ, আমাদের হাতে এসছে যখন, এবার বলতে যাচ্ছি আমাদের এরকমই ঘর একদম ফাটা, আমাদের ট্রিপল লাগবে, ট্রিপল আমাদের কাছে নেই। যে আমাদের কল লাগবে, টিওল লাগবে, এখন এই আমাদের হাতে নেই। সমস্ত জায়গায় দেখছি, আমরা শুনছিও, দেখতেও যাচ্ছি যে পাম্প চলে গেছে বাড়িতে বাড়িতে, রাস্তার কোণে কোণে ভিতরে পাম্প চলে গেছে, টিওল, টাইম কল চলে গেছে, আমাদের এখানে সেটাও পর্যন্ত আসেনি। মাস্টারে জিজ্ঞাসা করলে, হেডমাস্টার বলে টাকা না এলে আমি কী কাজ করবো? তারপরে হেডমাস্টার এর সঙ্গে যুক্ত। সেটা বলতে পারি হেডমাস্টার যুক্তি কিনা, কারণ আমরা হেডমাস্টার জানি স্যার স্কুলে কোনো বরাদ্দ আসে না, বছরে একটা করে টাকা বরাদ্দ আসে, সে টাকা কোনো কাজ হয় না, বলে না টাকা আসে। হেডমাস্টার যেমন যে সময় হেডমাস্টার টাকা আসে, কিন্তু যখন আমাদের পবিত্র ছেলেটা গাড়ে, হ্যাঁ উনি মানে যে কদিন মানে এখানে 1.5 বছর মতন ছিল উনি, তার 1.5 বছর মানে ওনার নামটা এখনও প্রত্যেক ছেলের মুখে মুখে থেকে যাবে, যা সুন্দর কাজ করে গেছে। আর এখানে এখন যে জমানায় হেডমাস্টার আছে, ওনার আগে আরেকটা হেডমাস্টার ছিল, সিনিও ভালো ছিল, কিন্তু এখন যে পবিত্র স্যার বলে একজন আছে, তিনি কোনো কাজ করছে না। হ্যাঁ, মিড ডে মিল যখন মানে কী বলতো আগে মানে কী করতে জানা, এই আধুনিক বলে বিজেপি যখন ক্ষমতায় আছে, এখনই দেখতেছি খুব বাচ্চাদের টার্গেট রেখেছে, মিড ডে মিলটা ভালোভাবে চলছে, তার জন্য আমরাও দেখতেছি। কিন্তু টিএমসি আমলে জমানায় মানে কি সবিন একদিন ডাল, স্কুলে অনেক পাশাপাশি আরও স্কুল আছে, তাদের স্কুলে মাছ হচ্ছে, মাংস হচ্ছে, চিংড়ি হচ্ছে, কিন্তু এখানে একটা করে বেশি তরকারি হবে না। কিন্তু প্রতিটা স্কুলে আমরা খৈনে দেখেছি, আশপাশে অনেক স্কুল আছে, খৈনে দেখেছি 2টো করে তরকারি, কোনো স্কুলে 3টে করে তরকারি, হ্যাঁ ছিল, কিন্তু আমাদের স্কুলে একটা করে তরকারি ছাড়া ছিল না। রানীরা বালতি বালতি ভাত বয়ে এনে চলে যাচ্ছে বাড়িতে, তরকারি বয়ে এনে চলে যাচ্ছে। মাস্টার যখন জিজ্ঞাসা করি, মাস্টার রানীদের জন্য তুমি এত চাল নিতে হয়ে যাচ্ছে কেন? আমি বললাম এই ভাত পান নষ্ট করছে, দেখা যায় এখন এই বাচ্চারা খেয়ে ওসব ভাত দিয়ে খেলাম, স্কুলে যদি একদিন 4 দিন ঘুরে দেখলে বুঝতে পারবে যে তোমার যে সামচেট আছে, যে আমার কাছে সব পড়ে গেছে, খসে পড়ে গেছে, খসে পড়ে গেছে। এই গেটের কাছাকাছি পঞ্চায়েত থেকে লোক এসে এইবারে কিছু একটু মেরামত করে গেছে, মারামারি হ্যাঁ দেখানোর মতো লোক দেখানোর মতো কিছু একটু মেরামত করে গেছে। কিন্তু স্কুলে টিএমসি জামানা থেকে একটা কোনো কাজই হয়, যা কাজ হয়েছে সম্পূর্ণ বামপন আমলে কাজ হয়েছে, সিপিএন আমলে কাজ হয়েছে, কিন্তু টিএমসি জামানায় কোনো কাজ হয়নি। স্কুলে বাচ্চারা থাকে, আমরা বলি মাস্টার এই কী অবস্থা, বাচ্চাতে বাচ্চাদের মাথায় ভেঙে পড়বে, কারণ বাস আছে, কারণ উনি কারণ গরমে বাচ্চারা সব জগ দিয়ে যাচ্ছে, বাচ্চারা গরমে খুব অতিরিক্ত গরম পায়। স্কুলটার ভিতরে না ধুলে বুঝতে পারবে, স্কুলে যদি বৃষ্টি হয় এই স্কুলের জল এখনও বের হয় না, ওই মাটি ভেতরে রস তবে যেটা শুনলে তারা যখন ভাবুন, একটি এলাকার স্কুলের থেকে পয়সা চুরি করা হতো, অর্থাৎ এই স্কুলের যে বরাদ্দ তহবিল আসে, স্কুলের জন্য যে বরাদ্দ কম্পোজিট গ্র্যান্ট, যা দিয়ে স্কুলের উন্নয়ন হয়, সেই উন্নয়নও বছরের পর বছর ধরে তৃণমূলের রাজত্বে কেউ এখানে দেখতে পাইনি। আমার পেছনে রয়েছে স্কুলটা, একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে এমন পরিস্থিতি, ভগ্নপ্রায় দশা। দেখুন ওপরের জানলারগুলোর কি পরিস্থিতি হয়ে রয়েছে, একটা উন্নয়ন হয়নি এই স্কুলে। একটা স্কুল থেকে তার মানে কি পরিমাণে পয়সা শুধুমাত্র পকেটে ঢুকেছে নেতাদের। তার সঙ্গে সঙ্গে তো রয়েছেই আবাস যোজনার দুর্নীতি, জব কার্ডের মাধ্যমে দুর্নীতি, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রকল্প দেওয়ার নামে ত্রিপল, মানুষের জন্য বরাদ্দ ত্রিপলও পাচার করে দেওয়া হতো। ঠিক এই জায়গাতে, ঠিক এই কুলতলিতে যিনি এখন বিধায়ক, তৃণমূলের বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল, তার প্রচারে এসেছিলেন রাজ্যসভার বর্তমানের সাংসদ কোয়েল মল্লিক। যখন তিনি এলেন, তিনি একেবারে এখানকার মানুষের, এখানকার সাধারণ মানুষের মুখের দিকে একবারও চাইলেন না, একবারও দেখলেন না যে এখানে রাস্তায় রাস্তায় প্রতিটি ব্লকে ব্লকে এখনও জল পর্যন্ত পৌঁছায়নি, পানীয় জল, যেটা মানুষের একেবারে মৌলিক দরকার, এবং সেই জল তো পৌঁছায়নি, তার সঙ্গে রাস্তার অবস্থা
খুবই খারাপ। সেই রাস্তার উন্নয়ন হয়নি, কাঁচা রাস্তা দিকে দিকে, পাকা রাস্তা তো এখনও পৌঁছায়নি মানুষের বাড়ি বাড়ি, এবং মানুষ এখনও পর্যন্ত রাস্তায় বেরোনোর সময় প্রতিদিন ভয় পান যে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে কিনা। তার কারণ তৃণমূল নেতারা কী বলতেন, যে তাদেরকে রাজ্য সরকার থেকে কোনো রকম বরাদ্দ দেওয়া হচ্ছে না। ভাবুন তো, 15 বছর ধরে তৃণমূলের সরকার রাজ্যের মসনদে বসে আছে, তারা নাকি তৃণমূলের বিধায়ককেই পয়সা দিচ্ছেন না। আবার এখন ভোটের পরে কি বলছেন, যে যেহেতু বিজেপি সরকার চলে এসছে একেবারে ক্ষমতায়, সেহেতু বিজেপি সরকার তাদেরকে কোনো রকম পয়সা দেবেন না বা কোনো রকম বরাদ্দ দেবেন না, তাই জন্য তারা এলাকার কোনো কাজ করতে পারবেন না। তৃণমূলের বিধায়ক তৃণমূলের আমলেও যে কথা বলেছেন, বিজেপির আমলেও গিয়ে এখন সেই কথাই বলছেন। তাহলে যে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সবসময় সারা এই 15 বছরের রাজত্বে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এত সরব ছিলেন, সেই কেন্দ্রীয় বঞ্চনা আজ কোথায়? আজ নিজের রাজ্যের সরকারই নিজেদেরকে বঞ্চনা করছে বলে দাবি করে এসছেন এখানকার তৃণমূল বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল। আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা দিল্লি যাচ্ছেন, তারা সর্বদলীয় বৈঠকে অংশগ্রহণ করছেন, একবারও তারা হকার উচ্ছেদ নিয়ে কথা বলছেন না, একবারও তারা রাস্তায় নামছেন না, একবারও এই যে সাধারণ মানুষ যারা এই অবস্থায় পড়ে রয়েছে তাদের জন্য কথা বলছেন না, কিন্তু তারা সর্বদলীয় বৈঠকে যুক্ত হচ্ছেন। এই রাজ্যের অবস্থা, এই পরিস্থিতি, এই একটা বিধায়কের এই এত সম্পত্তি, কে দায় নেবে এগুলির?